গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 আমাদের আজকের নিবেদন সৈয়দ মুজতবা আলীর গল্প নোনা জল। সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ ৩০ বছর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। ৩০ বছর পরিচয়ের আমার আর সবই বদলে গেছে। বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময় ছিল, এখনো আছে। কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই, কিরকম ভেজা ভেজা, সোদা সোদা। আর যে গন্ধটি সবকিছু ছাপিয়ে ওঠে সেটা মুরগি কারি রান্নার। আমার প্রায় মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন আস্ত একটা মুরগি, তারই পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এই গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরনো দিনের রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই রয়েছে, শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বিপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিলুম। কবিত্ব আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না যতক্ষণ না রবি ঠাকুর চোখে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামোফোনের বাক্স। পোর্টেবলটা আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানা মুদ্রিতা দেশ পত্রিকা। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিত ভ্রষ্টাও হয়ে যান, তাহলেও তার স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নূতন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কি করে? আর এত সব কেচ্ছা কাহিনী বাই জোগাড় করল কোত্থেকে? আমি তো একখানা ছুরির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার একটা কথা হলো। সিলেট নোয়াখালীর আনাড়িরা দেবে ঘুঘু ইংরেজির সঙ্গে লড়াই, আমিও যেমন। জাহাজের মেজো সারেঙের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের উপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপ্যাচের পুটি ও মানোয়ারির তিমি দুই মাছ। একে জিজ্ঞেস করা যাক না, রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা খাকাড়ি দিয়ে শুধালুম, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বললে, আমাকে আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে দু একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবরা এ গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথায়? বসো। না, তার ফুরসত নেই। ধপ করে ডেকের উপর বসে পড়ল। আমি বললুম, সে কি, একটা টুল নিয়ে এসো, এসবার আজকাল। কথাটি শেষ করলুম না, সারেঙ্গো টুল আনল না। তারপর আলাপ পরিচয় হলো। দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষে মৌকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগাগোড়া পড়ে শোনালুম। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শোনে সেরকম আগাগোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বলল, ইনসাফের কথা তুললেন হুজুর, কিন্তু এই দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করছে বেশি যাদের খোদা ধন দৌলত দিয়েছেন বিস্তর। খোদা তাআলাই কি কারোর জন্য ইনসাফ রাখেন? আপনি সমীর উদ্দিনকে চিনতেন, বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়ল। চৌতলি পরগনায় বাড়ি? না, যেন ওইদিকে কোনখানে। আমারই গা ধলাই ছড়ালো। বিদেশে সে যা টাকা কামিয়েছিল ওরকম কামিয়েছে অল্প লোকেই। আমরা খিদিরপুরে সাইন করে জাহাজে কামে ঢুকেছিলাম, একই দিন একই সঙ্গে। আমি শুধালাম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বললে, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই হক, খুবই ঠিক, কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কি জানমারা খাটুনি, তার খবর সে কখনো দিতে পারবে না যে সে জাহান্নামের ভেতর দিয়ে কখনো যায়নি।
বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে কিরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজেই দুদিক খোলা, পদ্মার জোর বাতাসের বেশ খানিকটা স্বচ্ছন্দে আনাগোনা করতে পারে। এ তো বেহেশত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে তো কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10, 12, 14 হাজার টনি ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয় এবং সেই কারণে গর্মিটার বহর কতখানি, সে কি বাইরে থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা, লোহা লক্কর, এসবের মুখোমুখি। পয়লা পয়লা কামে নিলে সবাই ভিড়মি খায়, তখন তাদের উপরে টেনে জলের কলের নিচে শুয়ে দেয়া হয়। হুঁশ ফিরলে মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ আর তখন বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে, ঠিক ঠিক হঠাৎ কথা নেই বার্তা নেই, বেলচা পেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বলিতে একেই বলে এমক। আমি শুধালাম, একেই কি ইংরেজিতে এমাক বলে? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারেং বললে, জি হা, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে আবার বলল, আমাদের সকলেরই দু একবার হয়েছে, আর সবাই জাবড়ে ধরে জলে চুবিয়ে ঠান্ডা করেছে। শুধু সমীরুদ্দি কখনো একবারের তরেও কাতর হয়নি। আপনি তাকে দেখেছেন সাহেব? বাং মাছের মতো ছিল শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার তাগত। কিন্তু সে যে ভিড়মি খায়নি, এমক হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক পয়সা কামাবেই কামাবে। ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো মানা। কি বেহদ তকলিফে জান পানি হয়ে যে কুলুম শহরে পৌঁছলাম। আমি শুধালাম, সে আবার কোথায়? বাংলা যারে লঙ্কা কয়। ও কলম্বো? জি, আপনাদের উচ্চারণ তো আমাদের মতো ঠিক হয় না। আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলেই না, বললে নামলেই তো বাজে খরচা। আর সে কথা ঠিকও বটে হুজুর। খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকা নোট দেখেনি, আদুলের বেশি কামায়নি, তার হাতে 15 টাকা, সে তখন কাকের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজের খালাসিদের কপালে ও জিনিস কম, নেই বললেও হয়, দেশে যার ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদন বন্দর। আমার আর ইংরেজি এডেন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে শ্বশুর খাড়ি, দুদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট একটা খাল। বুঝলুম শ্বশুর খাড়ি মানে সুয়েজ ক্যানাল। তারপর পুরসই, সেখানে খালের শেষ, বাড়িয়ে বন্দর। আমরা শাকসবজি খেতে নামলাম সেখানে। ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সৈয়দের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেং এর পোষে খবরটি রাখে। পুরসই থেকে মার্সেই, মার্সেই থেকে হামবুর্গ, হামবুর্গ জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে, তাই বুঝলাম মার্সেলস, হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে, ইংরেজির বিকৃত উচ্চারণের মারফত নয়। সারেং বললে, হামবুরে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আমরা দরিয়া পাড়ি দিয়ে পৌঁছলাম নুক বন্দরে, মিরকিন মুল্লুকে। নয়া ঝুনা কোনো খালাসিকেই নুক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই না কেন, মিরকিন মুল্লুক সোনার দেশ। আমাদের মতো চাষাভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিশকাল আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে তার সব কটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে।
তাতে নাকি মিরকিন মজুদের জবর লোকসান হয়, তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দী। নূক পৌঁছবার 3 দিন আগে সমীরুদ্দির করলো শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন ব্যামোর ভান করে হামেশাই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দি 1 ঘন্টার তরেও কোনো প্রকার গাফিলতি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকবার হুকুম দিল। নূক পৌঁছবার দিন সন্ধ্যাবেলা সমীরুদ্দিন আমাকে ডেকিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বলল সে জাহাজ থেকে পালাবে। তারপর কি কৌশলে সে পাড়ে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বলল। বিশ্বাস করবেন না সাহেব, কিরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরা বাজার থেকে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতা, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভেতর তার স্যুট, জুতা, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙ্গিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভেতর। সেখানে আমাদের এক সিলিটি ভাইকে খবর দিয়ে রেখেছিল হামবুর্গ থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন। তারপর দাড়িগোঁফ কামিয়ে চলে যাবে নূক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার স্যুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলে ভাববে সে নূক বাসিন্দা, সমুদ্র পাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল সাহেব। সমীরুদ্দিনের জন্য খোঁজ খোঁজ রব উঠল পরের দিন দুপুরবেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড়গি আর তা নয়, বনের ভেতর বিলকুল উধাও, একদম নাপাত্তা। বরঞ্চ বনের ভেতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নূক শহরের ভেতর সমীরুদ্দিনকে খুঁজে পাবে কোন পুলিশের গোসাই? গল্প বলায় ক্ষান্ত নিয়ে সারেং গেল জোহরের নামাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না করেই সারেং বলল, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাবার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কি বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়া শেষের কবছর সুখেই কাটিয়েছে। খুদা তালার শুকুর, বুড়ি নাকি আমার জন্য কাঁদত। তা হুজুর দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বাড়ির 2 ফোঁটা নোনা জল তার কার কি করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেং এর চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বলল, যাক সে কথা। এই 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন, শুনেছি সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে যে আস্তানা গেড়ে বসেছে মিরকিন মুল্লুকে, দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ খোদাতালা যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিশ বাতলাবে কে? তারপর কলঘরের তেলে পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচের কামে। এ জাহাজে আসার 2 দিন পরে একদিন ভোরবেলা ফজরের নামাজ ওযু করতে যাচ্ছি, তাজ্জব মেনে দেখি ডেকে বসে আছে সমীরুদ্দি। বুকে চাপড়ে ধরে বললাম, ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল তাকে এককালে আমি আপন ভাইয়ের মতো কতই না প্যার করেছি। কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার, সে আমার কোনো প্যারে সাড়া দিল না বলে গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল। শুধালাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার এই জাহাজে করে চলেছিস কোথায়? কলকাতা? কেন, দেশে মন টিকলো না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো ঠায় রইল বসে, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পায়নি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কবার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম আন্ডা ভাজা আর পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতে বড় ভালোবাসত, কিচ্ছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলাম। বাচ্চা হারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়। কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জান কুরবান দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গেলি কি করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর মনে পড়ে গেল বহু বছরের পুরনো কথা। নৌক বন্দরেও আমাদের যখন নামতে দেয়নি,
তখন সমীরুদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে তার মুখ ফুটল, হঠাৎ নিজে থেকেই বলতে আরম্ভ করলো কি ঘটেছে। সারেং দম নেবার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলাম না। আমিও কোনো খোঁচা দিলুম না। বললে, তার সে দুঃখের কাহিনী ঠিক ঠিক বলি কি করে সাহেব, এখনো মনে আছে। কেবিনের ঘুরঘুরটি অন্ধকারে আমাকে সবকিছু বলেছিল। এক একটা কথা যেন অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল। আর অতি অল্প কথাই সে সবকিছু সেরে দিয়েছিল। 7 বছরে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় আমি জানি না, একসঙ্গে কখনো চোখেও দেখিনি। আমি বললাম, আমিও জানিনি, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথমে 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি ছাড়াতে, তারপরের 1,000 বাড়ির পাশের পতির জমি কেনার জন্য, তারপর আরো অনেক টাকা দিঘি খোদাবার জন্য, বহু টাকা শহুরি ঢঙে পাকা চুনকাম করার জন্য, দেয়ালওয়ালা টাইলের 4খানা বড় ঘরের জন্য, ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মরাই, বাড়ির পিছনে মেয়েদের পুকুর, এসবের জন্য। সবশেষে 1,500 টাকা টঙ্গি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীরুদ্দিন মিরকিন মল্লকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার। আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচা করেছে তা দিয়ে সে মুলুকের ভিখিরিরও দিন গুজরান হয় না। সব পয়সা ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুলুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে। যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন রওনা দিল দেশের দিকে। নৌক বন্দরে জাহাজে কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরুদ্দি হরেক রকম কারখানার কাজ করে কলকবজা এমন ভালো শিখে গিয়েছিল যে তারই সার্টিফিকেটের জোরে জাহাজে আরামের চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে 4 মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছল রাত 3টায়। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাই ছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে পোয়াটাক মাইল ধানক্ষেত, তারপর ধলাই ছড়া গ্রাম। আলের উপর দিয়ে গ্রামে পৌঁছতে হয়। বিহানের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দি পৌঁছল ধানক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিকে করে দিয়েছিল এক মিশরীয় ইঞ্জিনিয়ার। আর হুজুর মিশর মুল্লুকে বহুকাল কাটিয়েছেন, তাদের মসজিদে মিনারের বাহার দেখেছেন আমাদের চেয়ে ঢের বেশি। কত দূর দরাজ থেকে সে মিনার দেখা যায় তা আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দি আশ্চর্য হয়ে গেল। এরপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে কোথায় দিঘি, কোথায় টাইলের টঙ্গি ঘর। আমি আশ্চর্য হয়ে শুধলাম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতেই পায়নি, আচ্ছনের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না, সেই পুরনো ভাঙা খড়ের ঘর আরো পুরনো হয়ে গিয়েছিল। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টা বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোট ভাই বাড়ি ঘরদুর গায়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লা। মোল্লাজি আমাদের সবাইকে বড্ড প্যার করেন। সমীরুদ্দিনকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে চাপে পড়ে ধান ক্ষেতের মধ্যিখানে খবরটা দিলেন। তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার, শেষের দিকে কলকাতায় ঘোড়া, মেয়ে মানুষ, আরো কত কি। আমি থাকতে না পেরে বললাম, কি বলছো, এসব ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু গায়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? তারাই বা জানবে কি করে সমৃদ্ধি কেন টাকা পাঠাচ্ছে? ওর ভাই ওদের বলেছে বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়, আমাকে ফুর্তি ফার্তির জন্য তারই কিছুটা পাঠায়। চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীরুদ্দিন নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গায়ের 5 জন তার টাকা ওড়াবার বহর দেখে তাকে বাড়ি ঘর দূর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন।
সে নাকি উত্তরে বলেছিল বড় ভাই বিয়ে শাদী করে মার্কিন মুল্লুকে গেরস্তালি পেতেছে, এ দেশে আর ফিরবে না, আর যদি ফেরে এই সঙ্গে নিয়ে আসবে $1,00,000, 3 দিনের ভেতর 10খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললাম, হায় রে কি পাষাণ। তারপর? সমীরুদ্দের গায়ের ভেতর ঢোকেনি। সেই ধানক্ষেত থেকে উঠে ফিরে গেল শ্রীমঙ্গল স্টেশনে। আমাকে বলেননি সমীরুদ্দি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য পীড়াপিড়ি করেছিলেন। সে ফেরেনি, শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানেই ফেরত যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গায়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে গায়েই ছিল সেদিন। সমীরুদ্দির দুপা জড়িয়ে ধরে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইল। আরো 5জন বললেন, বাড়ি চল, ফের মেরকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পর দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললাম, রাস্কেলটা কোন মুখে ভাইয়ের কাছে এলো? আমিও তাই পুছি, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দিন কি করলো? ভাইকে লাথি মারলেন না, কিছু না, শুধু বললে সে বাড়ি ফিরে যাবে না। তার পরদিন ভোরবেলা এই জাহাজে আমার সাথে তার দেখা। আপনাকে তো বলেছি, শাহবন্দরের বারুণীর পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারিং বলল, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সবকিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় আপন মনে বিড়বিড় করে বলেছিল, তার মানে অবশ্য আমি ঠিক বুঝে উঠতে পারিনি, তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আসছে। ভিখিরি স্বপ্ন দেখে সে বড়লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতেই সে দেখে আবার পুরনো দুনিয়া। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়িঘর দূর বানিয়ে হয়েছিলাম বড়লোক, সেই দুনিয়া যখন ভেঙে গেল তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো, স্বপ্ন হতো, তবে এখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখছি, তখন সারেং এর বাদ বাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝে সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ঝরিয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দি মির্কির মুল্লুকে ফিরে গিয়ে 10 বছর আবার 30,000 কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই ধন নিয়ে যখন দেশে ফিরছিল তখন জাহাজে মারা যায়। ত্রিসংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছলো সেই ভাইয়ের কাছেই। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফটা কোথায়? আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তফা আলীর গল্প নোনা জল। আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি, আপনারা যারা প্রথমবার মতো শুনছেন সাবস্ক্রাইব করে নেবেন, আশা করছি ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।